সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমরা ড্রিমার্স একাডেমি টিম রয়েছে আজকে তোমাদের সাথে ক্র্যাশ কোর্স 1.0 এর ওরিয়েন্টেশন প্রোগ্রামে। সো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমাদের সাথে কিন্তু তোমাদের অনেক ভাইয়ারা আছেন, ঠিক আছে। তো তোমার ভাইদের কাছ থেকে আমরা জানবো যে আসলে তারা কোথায় কি করছেন এবং কোথায় আছেন, এবং এর পাশাপাশি আমরা তোমাদের ইংলিশ ক্লাসটিও আজকে করতে পারবে আমাদের এই একই লাইভের মাধ্যমে। তো সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে লাইভ ক্লাসে। তোমরা যারা আজকে লাইভে অলরেডি যুক্ত হয়েছে যারা যুক্ত হয়নি তাদেরকে দ্রুত মেনশন করে দাও এবং আমাদের লাইভ ক্লাসটি শেয়ার করে দাও, যেন তারাও জানতে পারে যে ক্র্যাশ কোর্স 1.0 এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম আজকে শুরু হচ্ছে এবং আগামী পরশুদিন থেকে কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের ক্লাস চলতে থাকবে। তোমরা আমাদের রুটিনটা যদি দেখে থাকো একটু খেয়াল করে, তাহলে দেখবা আমাদের রুটিনে কিন্তু দিনে 2টা ক্লাস আছে, ঠিক আছে। 2 ঘন্টা ব্যবধানে আমাদের 2টা ক্লাস আছে দিনে। সো তোমরা যদি আমাদের এই কোর্সের সাথে থাকো, আশা করি যে আগামী 2 মাসে তোমরা ফ্রুটফুল এবং অনেক ভালো কিছু পেতে চলেছো। সকলের সাথে বারবার দেখা হবে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমি তোমাদের জীববিজ্ঞান ক্লাস নিচ্ছিলাম। বেসিক্যালি ড্রিমার্স একাডেমির সাথে আমি কিন্তু আছি তোমাদের জীববিজ্ঞান ইনস্ট্রাক্টর হিসেবে, এবং এর পাশাপাশি তোমরা যারা ডি ইউনিটের প্রিপারেশন নিতে চাও তাদের সাথে শর্টকাট ট্রিক্স এর সাহায্যে কিভাবে আছে গণিত এবং আইকিউ পার্টটা শেখা যায় ম্যাজিক্যালি, সেই পার্টেও আমার সাথে দেখা হবে। সো এই ছিল আমার পরিচয়। আমি আছি তোমাদের সাথে ইনশাল্লাহ। যে কোনো ধরনের প্রবলেমে, যে কোনো ধরনের সমাধানে আমাকে পাবে ইনশাল্লাহ খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে। এর পাশাপাশি তোমাদের যে ভাইয়ারা আছেন তাদের কাছ থেকে একটু পরিচয় শুনবো। তো প্রথমেই আমরা একটু তোমার আমান ভাইয়ার কাছ থেকে একটু পরিচয়টা জেনে নিই। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমি আমানুল্লাহ, আমি বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে অধ্যয়নরত আছি। তো আমি আছি ড্রিমার্স একাডেমির সাথে তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসাবে। আচ্ছা, সবাই কেমন আছো? আমি মোহাম্মদ মেহেদি হাসান। তোমরা অলরেডি আমার ক্লাসগুলো করছো। আমি খুলনা ইউনিভার্সিটিতে অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনে আছি এবং সেই সাথে ড্রিমার্স একাডেমিতে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। তো তোমরা অবশ্যই আমাদের লাইভে শেষ পর্যন্ত থাকবে এবং আমাদের যে ওরিয়েন্টেশন যে প্রোগ্রামটা এটা শেষ হওয়ার সাথে সাথে আমাদের ইংলিশ ক্লাসটা আমি কন্টিনিউ করব। তোমরা সেই পর্যন্ত ওয়েট করবা। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি রবিউল ইসলাম, বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছি। তো আমি তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর হিসেবে যুক্ত আছি। আশা করছি ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। সো ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা জানতে পারলে যে তোমাদের বাংলা ইনস্ট্রাক্টর আমার ডান পাশে দাঁড়িয়ে আছে, তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর আমার বাম পাশে দাঁড়িয়ে আছে, এবং একই সাথে তোমার মেহেদি ভাইয়া যার ক্লাস তোমরা অলরেডি পেয়েছো। এবং আমাকে কিন্তু এখনো বাইরে থেকে ফোন দিচ্ছে যে ভাইয়া মেহেদি ভাইকে একটু বাসায় পড়তে চাই পার্সোনালি, ঠিক আছে। সো আশা করি অনেক ভালো ক্লাস দিচ্ছে তোমার ভাই। তোমার আমান ভাই কিন্তু যে জৈবযোগ নিয়ে তোমরা ভয় পাও, সেই জৈবযোগ অনেক ভালো ভালো ক্লাস দিয়েছে। দুইটা ক্লাস অলরেডি হয়ে গেছে তোমার আমান ভাইয়ের। তোমার রবিউল ভাই হচ্ছে আগামীকাল থেকে কন্টিনিউয়াসলি ক্লাস নেবেন আমাদের পেইড কোর্সে যারা ভর্তি আছে, এবং পাশাপাশি ফ্রি ক্লাসও থাকবে মাঝে মধ্যে। সো যারা আমাদের কোর্সে এখনো এনরোল করেনি, কোর্সটিতে এনরোল করে নাও। আশা করি খুলনা বিশ্ববিদ্যালয়ে তোমার একটি সিট নিশ্চিত করণে যা যা দরকার আমরা দিব, যত ধরনের সাপোর্ট দরকার আমরা দিব। এতটুকু আশ্বস্ত করতে পারি, অন্তত আমাদের পথ চলার এই প্রথমবারে তোমরা যে পরিমাণ সাড়া দিয়েছো, আমরা তোমাদের যে দায়িত্ব নেওয়ার ব্যাপারে আমরা বিন্দু মাত্র ছাড় দিব না ইনশাল্লাহ, ঠিক আছে। সো সাথেই থাকো, আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের আজকের ওরিয়েন্টেশন ব্যাপারটা আমরা এখানে শেষ করছি তোমাদের। আচ্ছা, তো আরো একটা ব্যাপার, আমাকে হচ্ছে যখন আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের হচ্ছে পোস্টার পোস্ট করা হয়েছিল, একটা আপু দেখলাম কমেন্ট করলো যে ভাইয়া ম্যাথের টিচার কোথায়, ঠিক আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ম্যাথের টিচারের ম্যাথেরও কিন্তু অলরেডি তোমরা 3টা-4টা ক্লাস পেয়েছো। তোমাদের সাকিব ভাইয়া গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আসেন আমাদের সাথে, ঠিক আছে। তো ভাই এই কারণে নাই। তোমাদের বিজনেস যে পার্টটা রয়েছে, ডি ইউনিটের প্রিপারেশন যারা নিচ্ছ, বিশেষ করে তোমাদের শাওন সরকার ভাই কিন্তু এখন যশোরে অবস্থান করছেন। আগামী দিনগুলো থেকে ভাইকেও তোমরা হচ্ছে পাচ্ছ ডি ইউনিটের জন্য, এবং সি ইউনিটের জন্য তোমাদের হাসিবুর ভাইয়া কিন্তু জিকে ক্লাস নিবে, তোমরা অলরেডি ক্লাস পেয়েছো, এবং এর পাশাপাশি আগামী দিনগুলোতেও পাবে ইনশাল্লাহ। আর আমি তোমাদের সাথে সব সময় আছি। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমরা 3জন আজকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। তোমাদের মেহেদি ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ইংলিশ ক্লাসের জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো। আচ্ছা, আমরা মাত্র 2 মিনিটের ভিতরে আমরা আবার জায়গায় চলে আসবো, অর্থাৎ ইংলিশ ক্লাস শুরু করবো। সেই সাথে তোমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকো। হ্যাঁ,
ব্ল্যাক মার্কার দেখো আচ্ছা আচ্ছা ভাই, এখনো ইংলিশ ক্লাসের জন্য যারা ওয়েট করতেছিল এবং যারা এখনো লাইভে জয়েন করো নাই, সবাইকে একটু মেনশন করে দাও। তোমাদের পরিচিত যারা আছে, স্পেশালি যারা পেইড কোর্সে যারা ভর্তি হয়েছো, তাদের জন্য একটা কথা বলে রাখি যে অনেক কোচিং আছে না, যে শুধু পেইড কোর্সে যে নির্দিষ্ট টাইম থাকে যে এই টাইমে ক্লাসটা হবে। হ্যাঁ, আমাদের কিন্তু শুধু এর ভিতরে লিমিটেশনটা নাই। আমাদের তোমাদের মোটামুটি 24 ঘন্টা যতটুকু পসিবল, তো আমাদের যে গ্রুপগুলো আছে, তোমাদের অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো দেওয়া হয়েছে, ওই গ্রুপে যত ধরনের কোশ্চেন আছে বা যেভাবে পসিবল যত ধরনের হেল্প, আমরা কিন্তু কন্টিনিউসলি তোমাদের সাথে থাকবো। হ্যাঁ, কন্টিনিউসলি যে কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু আমাদের থেকে পাবা ইনশাল্লাহ। সো তোমরা এখনো যারা পেইড কোর্সে ভর্তি হও নাই, আমার রিকোয়েস্ট থাকবে তোমরা যত দ্রুত সম্ভব পেইড কোর্সটা নিয়ে নাও। কারণ হচ্ছে আমাদের এই পেইড কোর্সে আসলে তোমরা অলরেডি জানো যেভাবে ক্লাসগুলো করছো, আরো বেশি ডেকোরাইজড ওয়েতে আমরা ক্লাসগুলো ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। সো তার জন্য অবশ্যই তোমাকে আমাদের পেইড কোর্সে আসতে হবে এবং শর্টকাট বা যে জিনিসগুলো আছে সহজে তুমি অ্যাডমিশনে কিভাবে একটা ভালো মার্ক ক্যারি করতে পারবা, সেটার জন্য আমাদের গাইডলাইন্স এখানে থাকবে। তো আমাদের যে ইংলিশ ক্লাসটা এখন শুরু করব, তো তোমাদেরকে অলরেডি বলে দিয়েছিলাম যে আমাদের আজকে টপিকটা থাকবে নাউন, ঠিক আছে? এবং নাউন সম্পর্কিত কিছু হালকা ব্রিফ দিয়ে কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে এবং সলভিং, তুমি যখন কোশ্চেনটা সলভ করবা তখন কি কি জিনিস দেখে বুঝতে পারবো যে একটা সেন্টেন্স বা একটা ওয়ার্ড কোন ওয়ার্ডটা নাউন বা কোন ওয়ার্ডটা নাউন নির্দেশ করে। হ্যাঁ, কারণ কোশ্চেন কোন ইউনিভার্সিটির কোশ্চেন গুলো যদি দেখো, এখানে কোশ্চেনটা এমন হইতে পারে একটা সেন্টেন্স দেওয়া আছে এবং ওই সেন্টেন্স থেকে তোমাকে আইডেন্টিফাই করতে পারবে যে নিচের কোন শব্দটা নাউন, ঠিক আছে? এইভাবে শুধু এটা না, নাউন রিলেটেড যে জিনিসগুলো হতে পারে মোটামুটি তার একটা প্যাটার্ন এখানে আমি দেখাই দেবো। তো তোমরা লাস্ট পর্যন্ত থাকো, আর যারা এখনো জয়েন করো নাই তারা একটু জয়েন করে নাও। আচ্ছা ভাইয়া, সবাই একটু ফার্স্ট জয়েন করো আমাদের ইংলিশ ক্লাসে। আচ্ছা, তো প্রথমত বলে রাখি নাউনটা কি ভাইয়া? নাউন হচ্ছে যে কোনো জিনিসের নাম। হ্যাঁ, এটা যে কোনো জিনিসের নাম হচ্ছে নাউন। নাউন, তাই না? আচ্ছা, আমরা ওই ক্লাস 6, 7, 8, 9 যে পড়াশোনা ওইটা যাবো না, বাট হালকা একটু তোমাদের ধারণা দিয়ে মেইন যে আমাদের কোশ্চেন প্যাটার্ন কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা করবো। এই জন্য আমরা প্রথম দিকে জেনে রাখি যে নাউন বলতে বোঝায় কোনো কিছুর নামকে, যে কোনো কিছুর নাম হইতে পারে। আচ্ছা, নাউনের যে ক্লাসিফিকেশন গুলো ছিল ভাইয়া, সেই ক্লাসিফিকেশন ভিতরে হালকা কিছু এক্সাম্পল আমরা দেখবো। যেমন প্রথমে দেখো প্রপার নাউন, তাই না? আচ্ছা, প্রপার নাউন, এই প্রপার নাউনটা কি? স্পেসিফিক্যালি কোনো কিছু জিনিস নির্দিষ্ট করে, রহিম, করিম, এই যে তোমার নির্দিষ্ট করে কোনো কিছু বোঝায়, এটাকে বলা হয় প্রপার নাউন। আচ্ছা, তারপর যাই আমরা কমন নাউনে যাব। আচ্ছা ভাই, কমন নাউনটা কি? এমন একটা শব্দ যেটা দিয়ে পুরো জিনিসটা বোঝায়। কেমন? মনে করো যদি বলা হয় দেশ, দেশ তো একটা কমন নাউন, কান্ট্রি, তাই না? যদি বলা হয় শুধু ম্যান, ম্যান একটা কমন নাউন, কারণ এই ম্যানের ভিতরে সব ম্যানকে বোঝায়। ঠিক একই ভাবে যে কোনো শব্দ যেটা একটা কমন জিনিসকে বোঝায় সেটাকে বলা হয় কমন নাউন। আচ্ছা ভাইয়া, তারপর আসো কালেকটিভ নাউন। আচ্ছা, কালেকটিভ নাউনটা কি ভাইয়া? কালেকটিভ নাউন হচ্ছে এমন একটা নাউন যে নাউনটা ইন্ডিকেট করে এর ভিতরে অনেক জিনিস বা অনেক বেশি কিছু সমষ্টি আছে। যেমন তুমি যদি আমরা এক্সাম্পলে যদি বলি আর্মি, ভাইয়া কি? আর্মি, তাই না? আচ্ছা, আর্মি দ্বারা কি বোঝায়? আর্মি তো একজন না, এই আর্মি শব্দটা বোঝায় পুরো একটা প্লাটুন বা পুরো একটা বাহিনীর সমষ্টি, তাই না? তো যখন একটা জিনিসের সমষ্টিগত থাকবে সেটাকে বলা হবে কালেকটিভ নাউন। ঠিক একই ভাবে যদি আমরা বলি দেখো লাইব্রেরি, এখানে কি ভাইয়া? একটা লাইব্রেরিতে হাজার রকমের বই থাকতে পারে, এই যে একটা কালেকটিভনেস, একটা সমষ্টিগত জিনিস, এগুলোকে বলা হয় কালেকটিভ নাউন। আচ্ছা ভাইয়া, তারপর আমরা একটু সামনে আগাই। আমাদের মেইন ফোকাস থাকবে কোশ্চেন প্যাটার্ন। হ্যাঁ, এবং কোন টাইপের কোশ্চেন গুলো এক্সামে আসতে পারে সেইগুলো হালকা তোমাকে আমি ধারণা দিব। মোটামুটি ওই প্রত্যেকটা প্যাটার্ন থেকে একটা দুইটা করে করাবো এবং ওইগুলা তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে, ঠিক ওই প্যাটার্ন। তাহলে ইনশাল্লাহ নাউন থেকে যদি কোনো কোশ্চেন আসে
তোমরা মিস করবো না। আচ্ছা, তারপর আসো কালেকটিভ নাউন আমরা গেলাম, এখন আসো ম্যাটেরিয়াল নাউন। ভাই ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায়? বস্তুগত জিনিস, যেমন একটা পেন, এটা কি ম্যাটেরিয়াল না? হ্যাঁ, চাল ডাল এই যেগুলো জিনিসগুলো আছে, যেগুলো তুমি দেখতে পাও, স্বচক্ষে দেখতে পাও, সেটাকে কি বলা হয়? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, তারপর আসো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? আচ্ছা, যেগুলো শুধুমাত্র আমরা চিন্তা করতে পারি, আমাদের ইমাজিনেশন আসতে পারে, অনুভব করতে পারে, ফিল করতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলো বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি বলা হয় অনেস্টি, কি বলছি? অনেস্টি। আচ্ছা, অনেস্টি তুমি কি দেখতে পাও? দেখতে পাও না, শুধু বুঝতে পারো, মানুষের কাজের মধ্যে বুঝতে পারো যে সৎ কিনা। হ্যাঁ, এই যে কাইন্ডনেস, দয়ালু, এগুলো মানুষ কি অনুভব করে, এগুলো কিন্তু দেখা যায় না। তো যে জিনিসগুলো সাধারণত দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধুমাত্র অনুভব করা যায়, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা, এর বাইরে এসে আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে নাউনের ক্লাসিফিকেশন, অর্থাৎ কাউন্টেবিলিটির উপর, যা আমরা গণনা করতে পারি কিনা এটার উপর ডিপেন্ড করে নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। আচ্ছা, তো তোমরা একটা জিনিস দেখো, এই যে যতটুকু তোমাদেরকে পড়াইলাম এই পর্যন্ত হালকা, যে বেসিক থেকে কিছু, এইগুলোতে কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে কমেন্টসে জানাও, একটু কমেন্টস আমাকে জানাও যদি কোনো সমস্যা আছে কিনা। ভাই তোমরা একটু কমেন্টসে জানাও আমাকে যদি কোনো সমস্যা আছে কিনা, বা কোনো টপিক বুঝতে সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা, স্নেহা বলছে ইয়াসিন আরফাত তো রেগুলার ক্লাস করে, যদিও সে এখন ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাট তারপরও আসছে, সমস্যা নেই, সে আবার মেবি সেকেন্ড টাইম দিবে আমার যতদূর মনে হয়। আচ্ছা, স্নেহা বলছে না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই। তাহলে আরেকটা জিনিস, এখন যেটাকে বললাম যে কাউন্টেবিলিটি, অর্থাৎ গণনা করতে পারি কিনা, এটার উপর ডিপেন্ড করে আমার নাউনকে আবার দুই ভাগে ভাগ করা, এবং এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নাউনের ভিতরে আমাদের ক্লাসিফিকেশন যেগুলো আছে, কোশ্চেনে যেগুলো থাকবে, এখান থেকে বেশি কোশ্চেন আসবে। তাহলে তুমি দেখো প্রথমে ভাই কি কি আছে? কাউন্টেবল, তাই না? আচ্ছা, কাউন্টেবল আর হচ্ছে আনকাউন্টেবল। কাউন্টেবলটা কি? যেগুলো আমরা গণনা করতে পারি। মনে করো এখানে 10টা বা দুই হাতের আঙ্গুল 10টা আঙ্গুল আছে, তাই না? বলতে পারি একটা ঝুড়ির ভিতর 20টা আম আছে। এই যে জিনিসগুলো আমরা কিন্তু কাউন্ট করতে পারি। ঠিক একই ভাবে একটা নাউন, সেটা হচ্ছে আমরা কাউন্ট করতে পারি না। যদি বলা হয় রাইস, হ্যাঁ, তুমি কি রাইস ছোট একটা একটা করে দানা করে কাউন্ট করতে পারবা? পারবা না। তাহলে এগুলো কি করতে হবে? এগুলো আমাদের নির্দিষ্ট ইউনিটে ওয়েট করতে পারে, তাই না, মেজার করতে পারি। তো এই যে জিনিসগুলো আমরা একটা একটা ধরে সাধারণত গণনা করতে পারি না, সেগুলোকে বলা হয় আনকাউন্টেবল। তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল ক্লিয়ার? এখন এই কাউন্টেবল আনকাউন্টেবল দিয়ে যে টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে, সেটা আমরা ডিসক্রাইব করব, বা সেই কোশ্চেন প্যাটার্নগুলো দেখব। আচ্ছা, একজন লিখছে, আচ্ছা কারো কোনো সমস্যা হচ্ছে কিনা একটু আমাকে কাইন্ডলি জানাও। কোশ্চেন প্যাটার্নে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা একটু জানাও আমাকে। আচ্ছা, এখন তোমার দেখা যাচ্ছে একটা সেন্টেন্সে নাউন দেওয়া থাকলো এবং বললো যে ওই নাউনটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। এখন তুমি তো অনেক সময় ডাউটে থাকতে পারো, তাই না, যে কোন শব্দটা নাউন হতে পারে। আমাদের কিছু ট্রিক্স আছে। ট্রিক্সটা কি? একটা শব্দ বা একটা ওয়ার্ড, এই ওয়ার্ডের সামনে কিছু প্রিফিক্স থাকতে পারে এবং ওয়ার্ডের শেষে কিন্তু সাফিক্স থাকতে পারে। কিছু সাফিক্স আছে অথবা কিছু প্রিফিক্স আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে এটা নাউন, ঠিক আছে। ওই জিনিসগুলো মোটামুটি একটু যদি মাথার ভিতর থাকে তাহলে কিন্তু নাউন চিনতে ভুল হবে না। তাহলে সেই সাফিক্স বা প্রিফিক্স গুলো কি হইতে পারে? দেখো, কিছু আমরা সাফিক্স দেখি, ঠিক আছে, নাউনের শেষে কিছু সাফিক্স থাকে। হ্যাঁ, এই সাফিক্স গুলো দেখে আমরা বুঝতে পারবো যে এটা বা এই শব্দটা নাউন। দেখো, প্রথম শব্দটা হচ্ছে মেন্ট। কোন শব্দের শেষে যদি মেন্ট থাকে তাহলে সেটাকে আমরা কি বুঝবো কি এটা নাউন। আচ্ছা, তো মেন্টের একটা এক্সাম্পল কি হতে পারে? এগ্রিমেন্ট, তাই না, এটা হতে পারে। আচ্ছা, তারপর আসো নেস, একটা সাফিক্স। তারপর আসো শন। আচ্ছা, তারপর আসো টাই, তারপর আসো শিওর,
এই শিওর দেখে অনেকে মনে করতে এটা কেন সাফিক্স, এটা কিন্তু সাফিক্স। আমরা এক্সাম্পল সহকারে তোমাদেরকে দেখাবো। আচ্ছা ভাইয়া, তারপর হচ্ছে দেখো ডম, একটা সাফিক্স, শিপ, হ্যাঁ। আচ্ছা এই যে দেখো ডম, এর এক্সাম্পল কি আসতে পারে ভাইয়া? এর এক্সাম্পল আসতে পারে দেখো ফ্রিডম। ফ্রিডম হচ্ছে একটা নাউন। তাহলে এই যে ফ্রি একটা শব্দ, এর শেষে সাফিক্স ডমটা বসছে, বসে এটাকে নাউন বানিয়েছে। আচ্ছা ভাইয়া, তাহলে দেখবা যে কোনো শব্দের শেষে যদি ডম থাকে সেটাকে আমরা নাউন ধরবো, যে কোনো শব্দের সাথে মেন থাকে সেটাকে কি ধরবো? নাউন ধরবো। মেনটা কি আসবে? এগ্রিমেন্ট আসতে পারে, তাই না? এগ্রিমেন্ট। তারপর দেখো শিপ, শিপ দিয়ে একটা শব্দ বলো তো তোমরা, তোমরা একটা শব্দ বলো শিপ দিয়ে, শিপ, শিপ দিয়ে একটা শব্দ বলো, কমেন্টস করো তোমরা। শিপ দিয়ে একটা শব্দ বলো, শিপ দিয়ে কি হতে পারে? আচ্ছা শিপ একটা শব্দে আমি যদি বলি ফ্রেন্ডশিপ, তাই না? ফ্রেন্ডশিপটা কি? একটা নাউন, ঠিক আছে? ফ্রেন্ডশিপ হচ্ছে একটা নাউন। আচ্ছা তারপর দেখো নেস, এই নেস দিয়ে কি শব্দ হইতে পারে? আচ্ছা আমরা একটু মুছে দিই এগুলো। নেস দিয়ে একটা শব্দ আসতে পারে, যেমন ধরো অ্যাক্টিভনেস, কি বলছে? অ্যাক্টিভনেস, এটা একটা নাউন। আচ্ছা শন, এই শন দিয়ে কি শব্দ আসতে পারে? তারপর হচ্ছে শিওর, টাই, এই যে প্রত্যেকটা শব্দ দিয়ে ভাই লাস্টে ওয়ার্ডের শেষে যদি সাফিক্স থাকে তাহলে সেটাকে আমরা নাউন হিসেবে ধরবো, ঠিক আছে? এই যে জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে, যেমন মেন, নেস, শন, শিপ, ডম, শিওর, টাই, ঠিক আছে? এই জিনিসগুলো কি বলে? নাউন নির্দেশ করে। অর্থাৎ কোন শব্দের শেষে যদি এই সাফিক্স গুলো থাকে সেটাকে বলা হয় নাউন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তারপর আমরা একটু সামনের দিকে আগাই, কিছু এক্সাম্পল কিছু দেখি। হ্যাঁ আচ্ছা দেখো ভাইয়া, বলা হয়েছে আমরা প্রথমত মোটামুটি নাউন হালকা পাতলা নির্দেশ চিনতে পারলাম যে কোন শব্দের শেষে কোন সাবজেক্ট গুলো থাকলে এটাকে নাউন বলে। হ্যাঁ এখন কিছু এক্সাম্পল আসে। দেখো বলা হয়েছে যে তোমার গ্রামারে এমন কিছু রুলস আছে, যদি পরপর দুইটা নাউন থাকে, কি বলছে? পরপর দুইটা নাউন, পরপর, আচ্ছা দুইটা নাউন, যদি পরপর দুইটা নাউন থাকে, এক্সাম্পল সব আমরা দেখাই, তাহলে প্রথম নাউনটা হবে অ্যাডজেক্টিভ, সেকেন্ড শব্দটা হবে নাউন। পরপর দুটো শব্দ যে দুইটা নাউন, সেখানে কিন্তু আমরা এক্সাম্পল একটু দেখাই। দেখো put the mail on the hall table, hall table। আচ্ছা put the mail on the hall table, দেখো ভাইয়া এখানে হল কিন্তু নাউন, এটাও নাউন, দুইটা শব্দ। এই দুটো শব্দ কিন্তু মানে রুট যে শব্দটা সেই হিসাবে কিন্তু এটা নাউন। কিন্তু আমরা বলছিলাম যদি পরপর দুটো নাউন থাকে তাহলে তার প্রথম নাউনটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি বলছে? প্রথম নাউনটা অ্যাডজেক্টিভ হবে এবং দ্বিতীয় নাউনটা নাউন হিসেবেই থাকবে। ক্লিয়ার? তাহলে নেক্সট যদি বলা হয় যে এই সেন্টেন্সটা মনে করো তোমার এক্সামে আসলো যে পুট দ্য মেইল অন দ্য হল টেবল, তাহলে এখানে যদি বলে এই হল, হল যদি বলে যে এটা কোন শব্দ, নাউন নাকি প্রনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব কোনটা, তো তুমি কিন্তু হজুলে কিন্তু অনেক সময় নাউন দিয়ে দিতে পারো, কারণ এটা কিন্তু নরমালি নাউনের বাইরে যে এসে যে রুলটা সেটা। তাহলে এইটা যদি বলা হয় হল কোন শব্দ, তোমাকে কিন্তু বলতে হবে এটা অ্যাডজেক্টিভ এবং পরবর্তী যে শব্দটা নাউন ওটা কিন্তু নাউনে থাকবে। ক্লিয়ার? আচ্ছা আমরা তারপর একটু আসি। আচ্ছা তারপর দেখো কিছু নাউন আছে, কিছু শব্দ আছে না, যেগুলো মনে করো যে সিঙ্গুলার প্লুরাল উভয় হিসেবে কাজ করে। হ্যাঁ এমন কিছু শব্দ কিন্তু আছে যে তোমাকে আলাদাভাবে বলতে পারবো না যে এটা সিঙ্গুলার, অথবা আলাদাভাবে বলতে পারবো না এটা প্লুরাল, এটা বোথ বা উভয় হিসেবে কাজ করে কিছু শব্দ। ওই শব্দের ক্ষেত্রে আমরা একটু দেখবো যে কেমন হইতে পারে। হ্যাঁ আচ্ছা
শিপ, ক্যানন, তারপর সালমন, স্কোর, এই যে জিনিসগুলা, এই জিনিসগুলা কিন্তু প্রত্যেকটা কি সিঙ্গুলার না আবার প্লুরাল না, একই ফর্মে থাকে, ঠিক আছে? এগুলোকে তুমি আলাদাভাবে বলতে পারবে না। আচ্ছা, যেমন এক্সাম্পল কি কি আছে? হি স 5 sheep, ঠিক আছে, and 5 deer। আচ্ছা ভাই, সাধারণত একভাবে আমরা জানি যে যখন একের অধিক হয়, 5 কি একের অধিক না, তখন পরবর্তী যে নাউনটা থাকে সেটা সাধারণত কি এস বা ইএস যোগ হয়ে সাধারণত প্লুরাল হয়। কিন্তু আমরা প্রথমে বলে নিয়েছিলাম এই যে শিপ এই শব্দটা, অথবা দেখো এই 5 এর পরে এই যে ডিয়ার এই শব্দটা কি বোঝায়? এটা সিঙ্গুলার না প্লুরাল, অর্থাৎ দুইটা হিসেবে ব্যবহার করে যেতে পারে, অর্থাৎ এটার লাস্টে কোনো এস বা ইএস যোগ হবে না, এবং এস বা ইএস যোগ হয়ে এটা প্লুরাল হবে না। এই শব্দটা সিঙ্গুলার প্লুরাল দুইটা জিনিসই ইন্ডিকেট করে। এই জন্য আমরা 5 যোগ দিয়ে একটা তোমার শব্দ অর্থাৎ নাম্বার এবং একের অধিক নাম্বার 5, যেহেতু পরবর্তীতে অন্য কোনো নাউন থাকলে সেখানে এস বা অথবা ইএস যোগ হতো, কিন্তু এই দুটার ক্ষেত্রে সেটা হবে না। এবং কার কার ক্ষেত্রে হবে না? এই যে শিপের ক্ষেত্রে হবে না, ক্যাননের ক্ষেত্রে হবে না, তারপর সালমনের ক্ষেত্রে হবে না, ঠিক আছে? এইগুলোর ক্ষেত্রে। আচ্ছা, তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও, কোন কোন শব্দে সিঙ্গুলার অথবা প্লুরাল আলাদাভাবে হবে না, একটু জানাও আমাকে কমেন্টসে, কোন কোন শব্দ আচ্ছা সবাই একটু জানাও যে কোন কোন শব্দে সিঙ্গুলার প্লুরাল আলাদাভাবে হবে না, এটা একটু জানাও। একটু কমেন্টসে জানাই দাও এটা কোন কোন শব্দে আলাদাভাবে সিঙ্গুলার প্লুরাল হবে না, কমেন্টসে জানাই দাও। কমেন্টস করো, সবাই একটু কমেন্টস করো। আচ্ছা আচ্ছা, আমরা সেম একটু রুলটা অনেকটা সিমিলার, ঠিক আছে, কিন্তু ওই শব্দগুলো হচ্ছে আনকাউন্টেবল। আমরা প্রথমে বলছিলাম যে কিছু শব্দ আছে যেগুলো কাউন্টেবল এবং কিছু শব্দ আছে আনকাউন্টেবল। আমরা প্রথমে যেগুলো পড়ছিলাম, মনে করো শিপ, ডিয়ার, হ্যাঁ, এই যে কতগুলো ভেড়া বা কতগুলো হরিণ, এই জিনিসগুলো কিন্তু কাউন্ট করতে পারবে, তাই না? তো ওই জিনিসগুলো ছিল কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলা প্লুরাল হয় না, সিঙ্গুলার হয় না। ঠিক একই ভাবে এখন আমরা দেখব আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কোনগুলো সিঙ্গুলার বা কোনগুলো প্লুরাল হয় না, ঠিক আছে? ওই জিনিসগুলো দেখবো। আচ্ছা, তাহলে একটা আসো, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে সেগুলো কি হতে পারে? যে বোথ সিঙ্গুলার প্লুরাল দুইটা উভয় হিসেবে এককটা হিসেবে কাজ করতে পারে। দেখো, অ্যাঙ্গার, রাগ। আচ্ছা ভাইয়া, মনে করো কেউ রাগ করছে, এখন কতটুক রাগ করছে বা রাগের ধরন বা কি, এই যে তুমি এটাকে কিন্তু ডিফাইন করতে পারবো কোনোভাবে? পারবো না। শুধু রাগ বলতে শুধু রাগে বোঝায়, তাই না? এখানে কোনোভাবে কাউন্ট করার কোনো ওয়ে নাই, তাহলে কমপ্লিটলি এটা কি আনকাউন্টেবল। এই আনকাউন্টেবল নাউন এটা কিন্তু সিঙ্গুলার প্লুরাল কোনোভাবেই যাবে না, এটা যে কোনো ভাবে ইউজ করা যেতে পারে। বুঝতে পারছো? মাঝে মাঝে সিঙ্গুলার এবং প্লুরাল এটা মাঝে মাঝে থাকবে, এটাকে তুমি এককভাবে বলতে পারবে না এটা সিঙ্গুলার, অথবা এককভাবে বলতে পারবে না এটা প্লুরাল, ঠিক আছে? এটা হচ্ছে আনকাউন্টেবল। আচ্ছা, আর কি কি আছে দেখো, নিউজ। এই যে নিউজ, কমন একটা মিস্টেক থাকে, কি মিস্টেক? এই নিউজ আর এস দেখে অনেকে মনে করে ভাই এটা প্লুরাল, এস বা এস দেখলে কিন্তু প্লুরাল। নিউজ কিন্তু একটা রুট ওয়ার্ড, হ্যাঁ, নিউজ সংবাদ, এটা কিন্তু রুট ওয়ার্ড, এটা সাফিক্স বা প্রিফিক্স যোগ হয়ে কিন্তু হয় না, এটা একটা রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড এটা কিন্তু সিঙ্গুলার না প্লুরাল না, এইভাবে এককভাবে ইউজ করা যেতে পারবে না, এটা বুঝতে পারছো আমার কথা? আচ্ছা, এটা হচ্ছে আনকাউন্টেবল। কেন আনকাউন্টেবল? কারণ নিউজ বলতে তো সামগ্রিকভাবে সংবাদগুলোকে বোঝায়, তাই না? কোন একটা সিঙ্গেল স্পেসিফিক কোন সাইডে কোন নিউজকে কিন্তু বোঝায় না। আচ্ছা, তারপর আসো নলেজ। নলেজ এই জিনিসটা তুমি একটু দেখো যে নলেজ বলতে কি জ্ঞান, হ্যাঁ। তোমরা একটু কমেন্টস করো, আগে যেটা কমেন্টসে বসে একটু কমেন্টস করো। আচ্ছা, দেখি কে কমেন্টস করছো। আচ্ছা, স্নেহা তখন লিখছিল যে ফ্রেন্ডশিপ, তারপর আপনার হোসেন লিখছিল ওরশিপ, স্নেহা লিখছিল এনশিওর, হ্যাঁ। আচ্ছা, মাহমুদ
আরবিতে লিখছো অশৌ নাকি একটা নাম, যাই হোক, সে লিখছে গিভ মি টপিক অ্যাবাউট ইকোলজি। মানে ইকোলজি এটা নিয়ে এখন আপাতত দরকার নাই। ইকোলজি নিয়ে তোমাকে টপিক কেন দিব, মানে রিটেনের জন্য চাচ্ছ কিনা একটু কমেন্টসে জানাও, ঠিক আছে? কমেন্টসে জানাও, তাহলে বিস্তারিত ভাবে বুঝতে পারবো যে কোনটা চাচ্ছ। আর যদি তেমন হয় যে তোমার রিটেনের জন্য কোনো সাজেশন চাচ্ছ, ঠিক আছে, আমরা লাইভ শেষে মানে শেষের দিকে এগুলো শেষ করে তোমাকে রিটেনের জন্য একটু সাজেশন দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এখন আসো আর একটা আনকাউন্টেবল নাউন কি, নলেজ। নলেজ হচ্ছে পুরো বিস্তৃতি তোমার জ্ঞানকে বোঝায়। হ্যাঁ, এটাকে বলে নলেজ বলতে কোনো স্পেসিফিক সাইডে কোনো কিছুকে বোঝায় না, কোন বা কোনো জ্ঞানকে বোঝায় না। এই জন্য নলেজ কি আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আর কি কি আছে দেখো, ফান। হ্যাঁ, এই যে মজা করা। এখন ফানকে একটা দুইটা এমন করে কাউন্ট করা যাবে, যাবে না, সামগ্রিক মজাকে বোঝায়, তাই না? তারপর দেখো আর কি কি আছে, লাক। হ্যাঁ, লাক, ভাগ্য। ভাগ্য বলতে কি বোঝায়, একটা সিঙ্গেল জিনিস যেটা পুরো সামগ্রিক জিনিসকে বোঝায়। ভাগ্য বলতে কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক কোন জিনিসকে বোঝায় না, এটাকে বলা হয় বা এটাকে গণনাও করা যায় না, এই জন্য এটাকে আনকাউন্টেবল। আচ্ছা দেখো, তারপর আসো ইগনোরেন্স, অজ্ঞতা, ইগনোরেন্স, ঠিক আছে, এটাও কিন্তু কাউন্ট করা যাবে না, আনকাউন্টেবল। আচ্ছা ভাই, তারপর আসো আমরা কিছু নতুন এক্সাম্পলে যাই। একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সিনারি, SCENARY, তাই না? সিনারি এই শব্দটা কিন্তু এই যে অনেকে সিনারিজ বা রিজ এইগুলো কিন্তু কিচ্ছু হবে না, এই সিনারি শব্দটা অনেকটা প্লুরাল মতো, ঠিক আছে, আনকাউন্টেবল, কাউন্ট করা যাবে, এটা সিঙ্গুলার না প্লুরাল না। এখন অনেকে প্লুরাল করার জন্য ওয়াই এর এখানে উঠাই দিয়ে এস অথবা ইএস যোগ করে, এগুলো কিন্তু হবে না, সিনারি সিনারি থাকবে। একটা এক্সাম্পল দেখো, আচ্ছা, ড্যাশ, প্রথমে একটা ড্যাশ, is not only things that tourists want to see, আচ্ছা, তো এইখানে হবে সিনারি। এখন সিনারি কেন তোমাকে হেজিটেশন ফেলার জন্য যে এক্সাম্পল গুলো দিয়েছে সেগুলো একটু লক্ষ্য করতে হবে। দেখো প্রথম আচ্ছা, এ সিনারি, SCENAR, আচ্ছা এটা হচ্ছে প্রথম এক্সাম্পল, এ সিনারি। আচ্ছা, দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে সিনারিজ। এই যে প্রথমে যেটা বলছিলাম অনেকেই এই সিনারিজ, হ্যাঁ, এটা কিন্তু হবে না, এক্সাম্পল বা। আচ্ছা, তারপর দেখো এই অপশনটা, এ সিনারি, সিনারি বলতে তো একটা জিনিসকে বোঝায়, সামগ্রিক জিনিসকে বোঝায়, এইটা তো তুমি সিঙ্গুলার ভাবে নিতে পারবো না, আবার প্লুরাল ভাবে নিতে পারবো না, এখানে শুধু সিনারি বলবে, তাহলে এ সিনারিও কি বাদ যাবে। আচ্ছা, পরবর্তী অপশন কি আছে দেখো, আচ্ছা, দা সিনারিস, দা সিনারিস, এই যে সিনারিস, এইটা ভুল, এই জন্য অপশনটা এটাও ভুল। লাস্ট অপশন যেটা আসে শুধু হচ্ছে সিনারি, SCENARY, এটা হচ্ছে লাস্ট অপশন এবং এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারণ সিনারি এই শেষে সিঙ্গুলার বা প্লুরাল করার জন্য এস বা ইএস এবার এই জিনিসগুলো হবে না। আচ্ছা, আচ্ছা, তোমরা বুঝতে পারছো না, একটু আমাকে কমেন্টসে জানাও, একটু বুঝতে পারছো কিনা। স্নেহা, বুঝতে পারছো কিনা একটু কমেন্টসে জানাও। আচ্ছা, আমরা তারপর একটু নেক্সট একটা এক্সাম্পলে যাব, সেটা হচ্ছে কিছু ডিফারেন্স। দেখো ফিউ, হ্যাঁ, তারপর হচ্ছে এ ফিউ, তারপর হচ্ছে দা ফিউ, ঠিক আছে, এটার এগেইনস্টে লিটল, হ্যাঁ, এগুলো হচ্ছে কাউন্টেবল আর এগুলো হচ্ছে আনকাউন্টেবল। দেখো লিটল,
এ লিটল, তারপর হচ্ছে অনলি এ লিটল, এই যে আরটা হচ্ছে দা লিটল। এই যে এই শব্দগুলোর ভিতরে একটু কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? এই ফিউ প্রথমে বলছি, এই টোটালটা হচ্ছে কাউন্টেবলের ভিতরে, কাউন্টেবল, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে আনকাউন্টেবল। তাহলে ভাই কাউন্টেবল আনকাউন্টেবল, দেখো এই কাউন্টেবল ভিতরে ফিউ আছে, ফিউ বলতে বোঝায় একবারে নাই, অনেকটা নেগেটিভ, ঠিক আছে। ফিউ বলতে বোঝায় কি একবারে নাই। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস বলতে কি বোঝায়? আমার একবারে বন্ধু নাই বললেই চলে। ফিউ বলতে বোঝায় এখানে নাই বললেই চলে। ঠিক একই ভাবে এই লিটল আনকাউন্টেবল কোনো কিছু কেটে যদি বলা হয় লিটল শব্দটা ব্যবহার করে তখন বুঝতে হবে একবারে নাই বললেই চলে। যেমন আই হ্যাভ লিটল ওয়াটার ইন মাই বোতল, যে আমার বোতলে একবারে পানি নাই বললেই চলে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো এ ফিউ। হ্যাঁ, আচ্ছা, এ ফিউটা কি? অল্প কিছু পরিমাণ আছে, হ্যাঁ, কিছু সংখ্যক আছে, অল্প কিছু পরিমাণ, সেটাকে বোঝায়। ঠিক একই ভাবে আনকাউন্টেবল আসবে এ লিটল, ঠিক আছে। আনকাউন্টেবল আসবে এ লিটল। আচ্ছা, এ লিটল বলতে কি বোঝায়? যেমন আই হ্যাভ এ ভেরি লিটল ওয়াটার ইন মাই বটল, ঠিক আছে, আমার বোতলে এ লিটল, ঠিক আছে। এ লিটল বলতে কি বোঝায়? কিছু পরিমাণ পানি আছে। ঠিক একই ভাবে যদি বলা হয় আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প কিছু সংখ্যক বন্ধু আছে। আর প্রথমটা বুঝলাম যে একবারে নাই, আর এটা হচ্ছে অল্প কিছু সংখ্যক আছে। আচ্ছা, লাস্টেরটা আসো কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করা হবে দা ফিউ। দা ফিউ বলতে কি বোঝায়? যে স্পেসিফিক কয়েকজনকে বোঝায়, যে আই হ্যাভ দ্য ফিউ ফ্রেন্ডস, মানে আমার স্পেসিফিক কয়েকজন ফ্রেন্ড আছে। ঠিক একই ভাবে দা লিটল এখানে স্পেসিফিক্যালি কিছু বোঝায় বা কিছু আছে, এই জিনিসগুলো বোঝায়। তাহলে তোমরা ফি এবং লিটলের ভিতর মোটামুটি পার্থক্যগুলো বুঝতে পারছো, যে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। আচ্ছা, তারপর আসো এখানে কিছু এক্সাম্পল আছে, দেখো the poor always honor the rich। তাহলে কোশ্চেনটা কি? the poor always honor the rich। এখন দেখো স্বাভাবিকভাবে যদি আমরা শুধু পোর, এই পোর শব্দটাকে একটু দেখি ইন জেনারেল সেন্স, হ্যাঁ, সাধারণ যদি তুমি সেন্স দিয়ে একটু দেখো, পোর মানে কি? গরিব। রিচ মানে কি? বড়লোক। তাহলে এই যে এই জিনিসগুলা মানুষের স্টেট বা অবস্থান, তাই না? তখন বোঝালে সাধারণত আমরা কি বলি? বাংলায় বলি বিশেষণ, ইংলিশে বলি অ্যাডজেক্টিভ। তাহলে শুধুমাত্র পোর, এই পোরটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কিন্তু যদি তোমাকে বলে যে এই সেন্টেন্সটা एग्जांपल আছে এবং সেন্টেন্সটা হচ্ছে দা পোর অলওয়েজ অনার দা রিচ, এরকম যদি থাকে, তখন যদি বলে এখানে পোর, এই পোর শব্দতে কি বোঝায় বা এটা কোন পার্টস অফ স্পিচ, তখন তুমি যদি অ্যাডজেক্টিভ দাও তখন কিন্তু নেগেটিভ খাইতে হবে। কেন নেগেটিভ খাইতে হবে? যখন কোন অ্যাডজেক্টিভের আগে এই দা শব্দটা আসবে, আসার পরে পুরো শব্দটা একটা কমন নাউন হয়ে যাবে। এটা কিন্তু খুব ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। অর্থাৎ তোমার এমন আসবে যে দা প্লাস অ্যাডজেক্টিভ, তো টোটাল জিনিসটা কি হবে? কমন নাউন। অর্থাৎ পুরো, এটা কি? পুরো গরিব জাতিকে বোঝায়। কোন অ্যাডজেক্টিভের আগে যদি দা আসে তো ওইটা দিয়ে পুরো জাতিকে বোঝায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দা পর এখানে কি হবে? কমন নাউন, ঠিক আছে। আচ্ছা, কমন নাউন। জিনিসটা ক্লিয়ার কিনা এটা কমেন্টসে জানাও। জিনিসটা ক্লিয়ার কিনা একটু কমেন্টসে জানাও। আচ্ছা, এরপর স্নেহা বলতেছে যে আমরা কি আমার ক্লাসগুলো আর পিডিএফ পাবো না? হ্যাঁ, তোমরা অবশ্যই পাবো ক্লাসগুলো, পিডিএফ অবশ্যই পাবো। তোমাদেরকে লাস্টে দিয়ে দেওয়া হবে প্রত্যেকটা, বিশেষ করে ক্লাস প্রোগ্রামে যারা ভর্তি আসো, তোমাদের ক্লাসগুলো শেষে প্রত্যেকটা পিডিএফ দিয়ে দেওয়া হবে, এতে টেনশনের কিছু নাই। আচ্ছা, তোমরা এগুলো বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্টস করে জানাও। এটা কমেন্টসে জানাও যে এগুলো বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু কমেন্টসে জানাও যে বুঝতে পারছো কিনা। আচ্ছা, স্নেহা আবার কমেন্ট করছে। হ্যাঁ স্নেহা, অবশ্যই পাবা, তোমরা পিডিএফ সবগুলো অবশ্যই পাবা, ঠিক আছে।
আচ্ছা, যতটুকু পড়িয়েছি তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো কিনা ঠিক মতো, বা কোনো টপিকে ঝামেলা আছে কিনা, ডাউট আছে কিনা একটু কমেন্টে জানাও, তাহলে ওইটা আমি আবার রিপিট করব, ঠিক আছে? একটু সবাই কমেন্টে জানাও। আচ্ছা, আমরা কিছু এক্সাম্পল দেখবো, ঠিক আছে? এক্সাম্পল থেকে বের করার ট্রাই করবো যে কোনটা নাউন বা কোনটা অন্য পার্টস অফ স্পিচ, ঠিক আছে? তো তার জন্য একটু সাথে থাকো। আচ্ছা, প্রথমে দেখো, প্রথমে এক্সাম্পলটা আসি। দ্য এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। আচ্ছা, হাতির কি অনেক শক্তি আছে না? এখন যদি বলা হয় এই এলিফ্যান্টটা কি বা কোন নাউন, এখন আসলে নাউনের ভিতর ক্লাসিফিকেশনে যে এলিফ্যান্টটা কোন নাউন বোঝাচ্ছে। সাধারণত এলিফ্যান্ট বলতে তোমাকে কি বোঝায় বলো তো? শুধু একটা নাউন বুঝো, তাই? কিন্তু এখানে এলিফ্যান্টের সাথে কি বোঝায়? প্রপার নাউন নাকি কমন নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন নাকি কালেক্টিভ নাউন বলো তো? কমেন্টস একটু জানাও, তোমাদের কাছ থেকে শুনবো, এটা একটু বলো। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এখানে এলিফ্যান্টটা কোন নাউন? কমন নাউন নাকি কালেক্টিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন নাকি প্রপার নাউন বলো? হ্যাঁ, তানহিয়াত বলছে যে বুঝছি, ঠিক আছে। হালিমাও বলছে বুঝছি। এখন যদি বুঝে থাকো তাহলে এটা কমেন্টসে জানাও। এই যে এলিফ্যান্ট, এলিফ্যান্ট কোন নাউন? আচ্ছা, প্রণব বিশ্বাস বলছে যে কমন নাউন ভাইয়া। আচ্ছা, তো এখানে এটা হবে কমন নাউন, ঠিক আছে। থ্যাংক ইউ প্রণব কারেক্ট অ্যান্সার দেওয়ার জন্য। আচ্ছা, এখানে এলিফ্যান্টটা কি কমন নাউন, কারণ আমরা বলছি সাধারণ, তোমার মনে করো কোন নাউনের আগে যখন দা, এই দা শব্দটা আসলে তখন পুরো জাতিকে বোঝায়, ঠিক আছে? তখন সেটা কমন নাউনে রূপান্তরিত হয়। আচ্ছা আচ্ছা, স্নেহা বলছে ভাইয়া প্রপার নাউন, প্রপার নাউন হবে না ভাইয়া, কারণ প্রপার নাউন হইতে হলে স্পেসিফিক্যালি, মানে হাতি তো পুরো হাতি বংশকে বোঝায়, জাতিকে বোঝায়, দা যখন আগে আসছে, তাই না? শুধু যদি বলা হয় তোমার কোন একটা হাতির একটা নাম দিতে দেয় না অনেকে, যে রাঙা হাতি বা এরকম স্পেসিফিক যদি নাম দাও তুমি, ঠিক আছে, তখন সেটা কি হবে? প্রপার নাউন। কিন্তু শুধুমাত্র হাতি দা আগে বলে পুরো হাতি জাতিকে বা বংশকে বোঝায়, এই জন্য এটা হবে কমন নাউন, ঠিক আছে। ফাতেমা লিখছে কমন নাউন, ঠিক আছে ফাতেমা। নাসরিন আক্তার লিখছে এলিফ্যান্ট কমন নাউন, এটা ঠিক আছে। আচ্ছা, ফাতেমা লিখছে ভাইয়া ক্লাসগুলো পিডিএফ দিলে ভালো হতো। হ্যাঁ আপু, অবশ্যই দিব। তোমাদের যখন প্রত্যেকটা ক্লাস শেষ হবে তারপর পরে আমরা পিডিএফটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। একটু ক্লাস তো শেষ করার একটু টাইম দিতে হবে, তোমরা সাথে থাকো, অবশ্যই তোমরা ফাইনালি পেয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর স্টিল যারা এখনো ক্লাস প্রোগ্রাম ভর্তি হওয়া নাই, আমাদের অলরেডি আজকে থেকে ক্লাস প্রোগ্রাম শুরু হয়েছে, সবাই রুটিনও পেয়ে গেছো, এবং রুটিন হয়ে আমাদের ইনশাল্লাহ রেগুলার ক্লাস হবে। তোমরা রেগুলারলি আমাদের ক্লাস অ্যাটেন্ড করলে ইনশাল্লাহ তোমাদের ভার্সিটির পুরো প্রিপারেশনটা, বিশেষ করে আমার পার্টে ইংলিশে, অবশ্যই তোমরা কমপ্লিট করতে পারবে ইনশাল্লাহ, এবং তোমার অন্যান্য কোর্সে বা অন্যান্য সাবজেক্টে যে ভাইয়ারা আছেন সবাই কিন্তু কমপ্লিট করে দেবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা একটু সামনে এক্সাম্পল গুলো দেয়, এটা সবাই বুঝতে পারছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট এক্সাম্পল আমরা একটু আসি। কোনটা কমন নাউন, ঠিক আছে? which one is a common noun। এখন আসো, কোনটা কমন নাউন আমরা একটু আইডেন্টিফাই করব। অপশন এ তে আছে, দেখো স্টার, STARV। স্টার মানে কি বলো তো তোমরা একটু? স্টার মানে বলো তো, স্টার মানে কি? স্টার মানে হচ্ছে ক্ষুধার্ততা, ঠিক আছে, ক্ষুধার্ত থাকা বা অনাহারে থাকা, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পাইরেট। মাঝে মাঝে দেখো না সুন্দরবনে, সুন্দরবনে কি হয় যে কোন একটা ট্রলার ভর্তি কোন প্রোডাক্ট যাচ্ছে, তখন কি করে? এক ধরনের ডাকাত থাকে না সুন্দরবনে, কি বলো তো নামগুলো কি আছে বলো তো? পাইরেট। পাইরেটের শব্দটার অর্থ কি বলো? আমি পাইরেটের সব বাংলা অর্থটা জানতে চাই তোমাদের কাছ থেকে, জানো কি না একটু বলো। পাইরেট শব্দের অর্থ কি বলো, একটু কমেন্ট করো। কামরুন নাহার আগেরটা কমেন্ট করছে কমন নাও। এখন সবাই কমেন্ট করো পাইরেট শব্দের অর্থ কি। আমি হিন্টস কিন্তু দিয়ে দিয়েছি, সুন্দরবনে পাওয়া যায়, বা মাঝে মাঝে ওরা কিন্তু অ্যাটাক দেয় মানুষের উপর বা দখল করে নেওয়ার জন্য। জলদস্যু, প্রণব বিশ্বাস, থ্যাংক ইউ। প্রণব বিশ্বাস সবার আগে বলছে জলদস্যু, হ্যাঁ এটা হচ্ছে জলদস্যু। আচ্ছা, তারপরে এক্সাম্পল,
বা অপশনে আছে, প্রথম অপশনে কি ছিল স্টার, সেকেন্ড অপশন হচ্ছে পাইরেট, এবং থার্ড অপশনটা আসে দেখো হিউম্যান। আচ্ছা, এবং লাস্ট অপশনটা হচ্ছে রোগারি, রোগারি। আচ্ছা, তাহলে প্রথম দিকে দেখো নিচের কোনটা কমন নাউন। যদি মনে করো খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশনে এটা আসে, তখন তুমি কি এক্সাম উদাহরণটা বা কারেক্ট শুনে কি দিবা বলো তো? তোমরা একটু অ্যান্সার করো, তোমরা একটু অ্যান্সার করো যে এর ভিতরে কমন নাউন কোনটা? স্টার, স্টার মানে কি ক্ষুধার্ত থাকা বা অনাহারে থাকা। পাইরেট, পাইরেট মানে কি জলদস্যু। হিউম্যান অর্থাৎ মানব জাতি। রগারি অর্থাৎ এই যে তোমার যে চারটা শব্দ, এই চারটার ভিতরে কোনটা কমন নাউন, এটা একটু বের করতে হবে। একটু কমেন্টসে জানাও আমাকে, কমেন্টসে জানাও। আচ্ছা, নাসরিন আক্তার লিখছিল জলদস্যু, ঠিক আছে। তো এখানে শুধুমাত্র আমি প্রণব বিশ্বাস ও অ্যান্সার অনেক ফাস্ট করতে, তার মানে ইংলিশে অনেক ভালো আমার যা মনে হয়, ঠিক আছে। তোমরাও ফাস্ট অ্যান্সার করো, দেখা যাবে। কারণ হচ্ছে তুমি জানো প্রত্যেকটা এমসিকিউর জন্য তোমার টাইম খুবই লিমিটেড, খুবই লিমিটেড টাইম, 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে একটা এমসিকিউ কভার করতে হবে। এই ক্ষেত্রে তুমি যদি একটা এমসিকিউ দেখার সাথে সাথে অ্যান্সার করতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে টাইমটা সেভ করতে পারছো। এই টাইমটা যখন অন্য জায়গায় তুমি কাজে লাগাতে পারবা, বুঝতে পারছো? যারা সায়েন্সের ইউনিটে আসো তাদের ক্ষেত্রেও কাজে আসবে, আর যারা সিআরডি ইউনিটে আসো তাদের ক্ষেত্রে রিটেনও, রিটেন যদি আলাদা টাইম, কিন্তু অন্য তোমার যে অপশনগুলো আছে বা অন্য কোশ্চেনগুলো আছে সেখানে টাইম দিতে পারবো। আচ্ছা, স্নেহা বলছে ভাইয়া হিউম্যান কমন নাউন, তারপর কামরুল নাহার বলছে পাইরেট। আচ্ছা, আমরা একটু আসি এখানে। ভাইয়া দেখো স্টাফ কি প্রথমেই হবে না, কারণ স্টাফ এখানে একটা ভার্ব, হবে না। আচ্ছা, তারপর দেখো পাইরেট জলদস্যু। এখানে জলদস্যু বলতে দেখো পুরো জলদস্যু একটা জাতিকে বোঝাচ্ছে, মানে যারা এই ধরনের মনে করো শুধু বলে যে চোর, চোর বলতে কি বোঝায়, মানে স্পেসিফিক কোনো চোরকে কিন্তু বোঝায় না। আমি কিন্তু কাউকে বলি নাই বা স্পেসিফিক্যালি মেনশন করে নাই যে এই চোর বা ওই চোর, তাই না? করিম চোর, রহিম চোর, এগুলো কিন্তু বলি নাই। স্পেসিফিক্যালি যদি না বলা হয়, শুধু চোর দ্বারা যেমন পুরো চোর জাতিকে বোঝায়, তখন সেটা হবে কমন নাউন। ঠিক একই ভাবে পাইরেট শব্দের অর্থ হচ্ছে জলদস্যু, এবং এই জলদস্যু দেখো কোথাও কিন্তু বলা হয়নি যে বাংলাদেশের জলদস্যু অথবা পাকিস্তানের জলদস্যু অথবা ভারতের জলদস্যু, এবং মানে তোমার আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করে বলা হয় নাই। এই জন্য এটা একটা কমন শব্দ বোঝায়। তাহলে এটা হচ্ছে কমন নাউন হচ্ছে পাইরেট, বুঝতে পারছো? আচ্ছা, আমরা তারপর অপশন একটু যাব। আচ্ছা, তার আগে একটা জিনিস বলে যায় যে তোমরা যখন এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা ইংলিশে, প্রত্যেকটা অপশন কিন্তু এক্সপ্লেন করে পড়বা, প্রত্যেকটা অপশন ভেঙে ভেঙে পড়বা যে এই অপশনটা কেন অ্যান্সার না এবং এই অপশনটা কেন অ্যান্সার। তাহলে কিন্তু তুমি দেখো একটা কোশ্চেনে 4টা অপশন থাকে, তো তুমি যখন এভাবে এক্সপ্লেন করে এভাবে ভেঙে ভেঙে পড়বা, তখন কিন্তু তোমার 4টা কোশ্চেন পড়া হয়ে যাবে। এই টেকনিক্যালি তোমাকে একটু পড়তে হবে, তাহলে কিন্তু অনেক সহজ, অনেক বেশি কভার হয়ে যাবে। আচ্ছা ভাই, তারপরে একটু আমরা দেখি দিস বিল্ডিং is built of stone। আচ্ছা, এখানে মার্ক করা হয়েছে স্টোন কে। স্টোন মানে কি? পাথর, তাই না? দিস বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন, এই বিল্ডিংটা স্টোন দ্বারা তৈরি। আচ্ছা ভাইয়া, এখানে তুমি একটা জিনিস দেখো, এটা কোন নাউন? এই স্টোনটা এটা কোন নাউন? অপশন এ তে আছে কাউন্টেবল, অপশন বি তে আছে আনকাউন্টেবল। আচ্ছা, তারপর হচ্ছে সি তে আছে প্রপার নাউন। আচ্ছা, প্রপার নাউন। আচ্ছা, ডি তে আছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন তোমাদের কাছে কোশ্চেন, দিস বিল্ডিং ইজ বিল্ট অফ স্টোন। এই স্টোন শব্দের অর্থ আমি বলে দিচ্ছি পাথর, এটা তো সবাই জানো। আচ্ছা, তাহলে এইখানে মার্ক করা এই সেন্টেন্সে এই স্টোনটা কোন অপশনের সাথে মিলবে? তোমরা একটা অ্যান্সার করো, সবাই একটা অ্যান্সার করো। এই স্টোন কোনটার সাথে মিলবে? স্টোন কোনটার সাথে মিলবে একটু অ্যান্সার করো। আচ্ছা, কামরুন নাহার মেবি আগেটা বলছে ম্যাটেরিয়াল নাউন, আপু ওটা ম্যাটেরিয়াল নাউন হবে না। আচ্ছা, তারপর স্নেহা বলছিল যে হিউম্যান কমন নাউন। আচ্ছা, এখানে সবার একটা ডাউট থেকে গেছে যে লাস্ট যে আমাদের কোশ্চেনটা ছিল, তোমরা এটা কোশ্চেনে
এটা যে অ্যান্সার হবে, অ্যান্সার তোমার কমেন্ট বক্সে দিতে থাকো, আমি ওটা একটু এক্সপ্লেন করতে থাকি। যে তোমার আগের যে অপশনটা ছিল, তাই না, কমন নাউন ছিল আমাদের পাইরেট, তাহলে হিউম্যান কেন কমন নাউন হলো না, এটা সবার একটা কোশ্চেন। আচ্ছা, হিউম্যান বলতে বোঝায় মানব জাতি। দেখো, জাতি তো একটা জিনিস না, তাই না, মানে মানব জাতি যেমন একটা স্পেসিফিক আলাদাভাবে জিনিস, কিন্তু শুধু জাতি যখন বলি তখন কি সবাইকে বোঝায় না? আমরা বললাম জাতি, এখন জাতি বলতে এটা ছাগলের জাতিও হইতে পারে, এটা গরুর জাতি হইতে পারে, হ্যাঁ, যে কোনো একটা জাতি হইতে পারে কিনা, মানুষের জাতি হইতে পারে, পশু পাখির জাতিও হইতে পারে। কিন্তু তাহলে এখানে হিউম্যান শব্দের অর্থ হচ্ছে মানব জাতি। এখন তুমি দেখো, এই জাতি, জাতি শব্দের আগে আছে কি আছে, মানব। তাহলে মানব কি আমাদের এই হিউম্যান বিং কে স্পেসিফিক্যালি নির্দিষ্ট করে মানুষকে বোঝাচ্ছে যে মানুষের জাতি। আমি কিন্তু এখানে চাইলে কিন্তু গরুর জাতি, ছাগলের জাতি বলতে পারতাম। তাহলে এই যে জাতি শব্দটা, এটা কিন্তু একটা কমন নাউন, কিন্তু তার আগে যখন হিউম্যান অর্থাৎ মানব জাতি এই শব্দটা আসছে, জাতির আগে যখন মানব শব্দটা আসছে, তখন একটা নির্দিষ্ট একটা প্ল্যাটফর্মকে ইন্ডিকেট করে, এই জন্য কিন্তু এটা কমন নাউন হিসেবে থাকে না। বুঝতে পারছো আমার কথা? হিউম্যান কেন তোমার কমন নাউন না, এখন জিনিসটা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তো এখানে নাসরিন আক্তার লিখছে দ্য আনকাউন্টেবল নাউন, তারপর স্নেহা লিখছে আনকাউন্টেবল নাউন। আচ্ছা আচ্ছা, স্নেহা এবং নাসরিন আক্তার, আগের যে অ্যান্সারটা ছিল হিউম্যান কেন কমন নাউন না, এটা কি তোমরা বুঝতে পারছো? তোমরা যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু কমেন্টসে জানাও যে ভাইয়া বুঝতে পারছো, একটু কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, কামরুন নাহার, কামরুন নাহার আবার বলছে যে ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন আমি এখানে অপশনে দেই নাই, তুমি মেবি দেখতে একটু ভুল করতে পারো। আচ্ছা, নাসরিন আক্তার লিখছে যে এটা হচ্ছে আনকাউন্টেবল, স্নেহা লিখছে আনকাউন্টেবল নাউন, তারপর কি প্রণব বিশ্বাস লিখছে যে প্রপার নাউন। আচ্ছা ভাই, আমরা এখানে সলিউশনে আসি। দেখো, স্টোন, এই স্টোন শব্দের অর্থ হচ্ছে পাথর, হ্যাঁ। এখন পাথরের কিন্তু অনেক প্রকারের ভ্যারিয়েশন আছে। প্রথমত বলে রাখি, পাথরের কিন্তু অনেক প্রকারের ভ্যারিয়েশন আছে। আচ্ছা ভাইয়া, তাহলে অর্ণব বিশ্বাস লিখছে তো কমন নাউন, সরি প্রপার নাউন, এখানে প্রপার নাউন কিন্তু হবে না। প্রথমত বাদ, প্রপার নাউন হবে না। আচ্ছা, কি কি আছে? কাউন্টেবল, আনকাউন্টেবল। আচ্ছা ভাই, একটা জিনিস দেখো, তোমাদের যখন বিল্ডিং কনস্ট্রাকশন চলে তোমাদের বাসায়, তোমরা দেখছো কিনা যে পাথরগুলো কি গুনে গুনে দেওয়া হয়, হ্যাঁ, যে একটা দুইটা তিনটা চারটা বা 500 পাথর গেল, হ্যাঁ, এরকম করে করে দেওয়া হয়, নাকি বলা হয় মেট্রিক টন বা টন? এই যে তোমার কি মেজার করা হয় নাকি কাউন্ট করা হয় বলো তো? অবশ্যই মেজার করা হয়, হ্যাঁ, ওয়েটটা মেজার করা হয়, তখন কিন্তু কাউন্ট করা হয় না। তাহলে ভাইয়া এইটা হচ্ছে মেইন ফ্যাক্ট, এই বিল্ডিং এ স্টোন কতগুলো আছে এটা কিন্তু আমরা কেউ কাউন্ট করি না, তখন আমরা মেজার করি, হ্যাঁ, মেজার করি, তোমার হচ্ছে ওয়েট মেজার করি। তাহলে আমাদের দেখতে হবে এটা হচ্ছে কাউন্টেবল কি আনকাউন্টেবল, এটা দেখতে হবে। তাহলে যেহেতু স্টোন যেহেতু কাউন্ট করা সম্ভব না, তাহলে কি হবে, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে। আচ্ছা, স্নেহা নাসরিন আক্তার দুজনে বলছে যে ভাই বুঝতে পারছি। আচ্ছা, নাসরিন আক্তার লিখছিল আনকাউন্টেবল, স্নেহা আনকাউন্টেবল। ঠিক আছে, তোমাদের আনসার কারেক্ট আছে, এটা হবে আনকাউন্টেবল। এটা অ্যাডজেক্টিভ হবে না, প্রপার নাউন হবে না, কাউন্টেবলও হবে না। জিনিসটা কি ক্লিয়ার? আচ্ছা, জিনিসটা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টস করো, কমেন্টস করে জানাও যে এটা বুঝতে পারছো কিনা, কমেন্টস করে জানাও যে বুঝতে পারছো কিনা। এবং তোমরা এই প্যাটার্ন গুলো একটু দেখো, কোশ্চেনের প্যাটার্ন। আমাদের কিন্তু সবসময় কোশ্চেনে আসবে না যে নিচের কোন শব্দটা নাউন বা কোনটা প্রোনাউন কোনটা অ্যাডজেক্টিভ, এইভাবে কিন্তু আসবে না। বরং নাউনের ভিতরে যে ক্লাসিফিকেশন গুলো আছে, এই ক্লাসিফিকেশন থেকে সেন্টেন্স থেকে তোমাকে বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, তারপরে আমরা একটু দেখি, একটা অপশন আছে অ্যাবস্ট্রাক্ট। সরি, আমি তো তোমাদেরকে অ্যান্সারটা মোটামুটি বলা হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখি যে ট্রাভেল, ট্রাভেল এটা কোন নাউন? এই যে ট্রাভেল, ট্রাভেল শব্দটা কোন নাউন? ঠিক আছে, প্রথমে দেখো প্রপার নাউন, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন, তারপর হচ্ছে কাউন্টেবল নাউন। আচ্ছা,
কাউন্টেবল নাউন এবং লাস্টটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা ভাইয়া দেখো এখানে তোমরা একটু অপশনে তোমরা দেখো তো কোনটা অ্যান্সার হতে পারে। ট্রাভেল, ভ্রমণ, এটা অ্যান্সারটা কি হতে পারে একটু দেখো। তোমরা একটু কমেন্টসে জানাও এটা প্রপার নাউন হবে নাকি ম্যাটেরিয়ালস নাউন হবে নাকি কাউন্টেবল নাকি অ্যাবস্ট্রাক্ট। তোমরা একটু অপশনে জানাও। আচ্ছা অপশন করো, অপশনে তোমরা একটু মেনশন করো। কামরুন নাহার, স্নেহা, নাসরিন আক্তার, তারপর প্রণব বিশ্বাস, সবাই একটু কমেন্ট সেকশনে জানাও যে এটা কোন নাউন হতে পারে। ট্রাভেল, ট্রাভেল শব্দের অর্থ কি? ভ্রমণ করা, তাই না? আচ্ছা তাহলে এটা কোন নাউন হতে পারে বলো তো। আচ্ছা একজন একটু জানাও, কমেন্টসে জানাও এটা কোন নাউন হতে পারে। আচ্ছা নেহা জাসমিন লিখছে অ্যাবস্ট্রাক্ট, নাসরিন আক্তার অ্যাবস্ট্রাক্ট, কামরুন নাহার অ্যাবস্ট্রাক্ট, প্রণব বিশ্বাস অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে এখন আসো, অবশ্যই মুক্তাকুন ঘোষকে অলরেডি অ্যান্সারটা বলে দিয়েছিলাম। এখন আসো অ্যাবস্ট্রাক্ট কেন, আমাদের এক্সপ্লেনেশন জানতে হবে। আমরা জানলাম যে ট্রাভেল অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু কেন অ্যাবস্ট্রাক্ট নাউন এখন জানতে হবে। ভাই দেখো ট্রাভেল মানে কি? ভ্রমণ করা। এখন এই ভ্রমণ করা বলতে তুমি কি বোঝাচ্ছ? তুমি কি জিনিসটাকে ধরতে পারতেছো, শুইতে পারতেছো? একটা শব্দ, শুধু তুমি এটা দ্বারা একটা সেন্স পাচ্ছ মনের ভিতর যে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানো, তাই না? এই যে তোমাকে ইমাজিন করতে পারছো, কিন্তু এই জিনিসটাকে ধরতেও পারো না, শুইতেও পারো না, দেখতেও পারো না, শুধু ইমাজিন করতে পারো। যে যেমন অনেস্টির কথাই বলি, সততা। তো মানুষ কাজ করলে, ভালো কাজ করলে তখন তাকে অনেস্ট বলা হয়, কিন্তু এটা কি অনেস্টের শব্দটা, এটাকে ধরতে পারো? পারো না। আচ্ছা ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ট্রাভেল হচ্ছে ভ্রমণ, এই জিনিসটাকে তুমি দেখতেও পারো না, শুইতেও পারো না, এই শব্দটা হচ্ছে ভ্রমণ করা, এবং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ক্লিয়ার? আচ্ছা আজার লুমিজ কি একটা নাম লিখছো ভাই, তোমার নাম পড়তে যাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা অ্যাবস্ট্রাক্ট, অল অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল নাউন। ও আমাদের একটা হিন্টস দিয়ে দিচ্ছে, অল অ্যাবস্ট্রাক্ট নাউন আনকাউন্টেবল। খুব একটা ভালো পয়েন্ট, থ্যাংক ইউ। আর কি আজের। আচ্ছা আমরা পরবর্তী একটা অপশনে যাই, সেটা হচ্ছে দেখো find out this text in your text book। আচ্ছা find out this text, এই টেক্সটের নিচে একটা তোমার আন্ডারলাইন, in your textbook, আর এই টেক্সটের নিচে আরেকটা আন্ডারলাইন। এখন ভাই আমি তোমাকে কিছুক্ষণ আগে বলেছিলাম একটা রুল, যে দুইটা নাউন যদি পরপর বসে এরকম একটা রুল বলছিলাম। এখন তোমরা বলো এই ফার্স্ট টেক্সট কোন নাউন, আর সেকেন্ড টেক্সট এটা আবার কোন পার্টস অফ স্পিচ? বলো সবাই একটু কমেন্টস করো, এটা কমেন্টস করো, কোনটা কি হবে একটু কমেন্টস করো। কমেন্টস করো এটা কোন নাউন, কমেন্টসে জানাও আমাকে। ফার্স্ট যে টেক্সটটা আছে এটা কোন নাউন, এবং সেকেন্ড যে টেক্সটটা আছে এটা কোন নাউন। ঠিক আছে, তোমরা একটু কমেন্টসে জানাও আমাকে। আচ্ছা তোমাদের জন্য আমি অপশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, অর্থাৎ সিরিয়াল ওয়াইজ। দেখো নাউন এন্ড নাউন মানে কি, এইটা নাউন আর এইটা নাউন, এই অপশনটা আছে। সেকেন্ড অপশন হচ্ছে নাউন এন্ড অ্যাডভার্ব। আচ্ছা তারপরটা অপশন হচ্ছে অ্যাডজেক্টিভ এবং নাউন। আচ্ছা এবং লাস্ট অপশনটা হচ্ছে, লাস্ট অপশন এখানে দিয়ে দিই, নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা ভাইয়া তোমরা একটু অপশনে জানাও, এই অপশন দেখে একটু জানাও, কমেন্টসে জানাও যে কোনটা হবে, নাউন অ্যাডজেক্টিভ, নাউন নাউন, নাউন অ্যাডভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাউন, কোনটা? আচ্ছা নেহা জাসমিন লিখছে ফার্স্ট অ্যাডজেক্টিভ,
সেকেন্ড নাউন, ফার্স্ট এটা অ্যাডজেক্টিভ, সেকেন্ড নাউন বলছে। আচ্ছা তারপর হচ্ছে তানহিয়াত লিখছে ফার্স্ট অ্যাডজেক্টিভ সেকেন্ড নাউন, ফার্স্ট অ্যাডজেক্টিভ সেকেন্ড নাউন সেটা লিখছে। তারপর হচ্ছে নাসরিন আক্তার লিখছে অ্যাডজেক্টিভ নাউন। আচ্ছা তারপর হচ্ছে কামরুন নাহার লিখছে নাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা প্রণব বিশ্বাস তুমি এখন কমেন্টস করো নাই, কমেন্টসে তোমার অ্যান্সারটা জানাই দাও কি হতে পারে। সবাই একটু চিন্তা করো যে তোমরা কেন বলছো, এবং আমি যখন এক্সপ্লেনেশন দিব তখন তুমিও নিজের ভুলটা ধরে নিবা যে তুমি কেন ভুল করছো, তোমার এক্সপ্লেনেশন কেন কারেক্ট না। আচ্ছা এখন তাহলে আমরা একটু দেখি যে ফাইন্ড আউট দিস টেক্সট। ভাই একটা জিনিস দেখো, এই দিসটা কি? দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, দিস দ্যাট দিস দোজ, এই চারটা জিনিস কি ছিল? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা মাথা রাখতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে এটা কি ডেমনস্ট্রেটিভ না? এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে অবশ্যই অবশ্যই নাউন হবে। কি বলছি? নাউন হবে। মাথায় রাখতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে যেটা বসে সেটা কি অবশ্যই নাউন বসে। তাহলে এই দিসটা কি? দিসটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের উপরে কি বসবে? টেক্সটটা হবে নাউন। তাহলে প্রথম যে শব্দ, প্রথম যে টেক্সটটা আছে সেটা হচ্ছে নাউন। আচ্ছা তার পরবর্তীতে আসো, তাহলে পরবর্তীতে যেটা আছে বুক এবং টেক্সট। দেখো ইন জেনারেল যদি আমরা বলি রুট ওয়ার্ড, বেসিক যে শব্দ দেখো রুট অর্থাৎ বুক এবং টেক্সট, তাই না? এই বুক এবং টেক্সট কিন্তু আলাদা আলাদা দুইটা নাউন, মাথায় রাখতে হবে। বুক আলাদা নাউন ভাবে নাউন, টেক্সটও আলাদা ভাবে নাউন। কিন্তু আমি বলছিলাম একটু আগেই তোমাকে বলছিলাম, কি বলছিলাম? যে দুইটা নাউন যখন পরপর বসবে তার ফার্স্ট নাউন কি হবে? অ্যাডজেক্টিভ হবে। মনে আছে? ফার্স্ট নাউন হবে অ্যাডজেক্টিভ। তাহলে তুমি দেখো দুইটা নাউন পরপর বসছে, টেক্সট নাউন ছিল, বুক নাউন ছিল, কিন্তু যেহেতু সেন্টেন্সে পরপর বসছে এর জন্য ফার্স্ট যে নাউনটা থাকবে সেটা কি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা আর এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস দ্যাট দিস দোজ, এরপর অবশ্যই নাউন বসবে। তাহলে এই টেক্সটটা কি নাউন। তার মানে এক নম্বর যে টেক্সট সেটা হচ্ছে নাউন এবং দুই নম্বর টেক্সট সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখো তোমাদের কেন হয়নি বা কেন হয়েছে, এক্সপ্লেন কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা আজার লুমিস যে বলছে সে হচ্ছে ফার্স্ট একটা নাউন ঠিক আছে, অ্যাডজেক্টিভ ওটাও ঠিক আছে। তারপর এখানে কামরুন নাউন বলছিল যে নাউন এবং অ্যাডজেক্টিভ ঠিক আছে। বাকি নাসরিন আক্তার, তানহিয়া, তারপর নেহা জাসমিন তোমাদের এগুলো ভুল গেছে, এবং কেন ভুল গেছে এক্সপ্লেনেশন ক্লিয়ার কিনা একটু জানাও, কমেন্টসে একটু জানাও ক্লিয়ার কিনা, মানে তোমরা এইটা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্টসে জানাও। আচ্ছা তোমরা কমেন্টস করলে আমি নেক্সট একটা এক্সাম্পলে যাব, একটু জানাও আমাকে। কমেন্টস করো কমেন্টস করো, কমেন্টসে জানিয়ে দাও যে তোমরা বুঝতে পারছো কিনা এক্সপ্লেনেশন। আচ্ছা স্নেহা লাস্টে বলছে যে নাউন অ্যাডজেক্টিভ ঠিক আছে। আচ্ছা তানহিয়াত বলছে বুঝছি, নেহা বলছে যে বুঝছি ঠিক আছে। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের আজকের যে তোমার নাউন বা কেমন আইডেন্টিফিকেশন করতে হবে প্র্যাকটিস। দেখো আমরা কিন্তু মোটামুটি সব এক্সাম্পল কিন্তু করা পসিবল না ক্লাসে, বাট সব এক্সাম্পলের এক একটা যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ট্রাই করছি মোটামুটি কাভার করার। এর বাইরেও তো কিছু থাকতে পারে, কারণ সব তো একটা ক্লাসে শেষ হবে না। এখন তুমি দেখো এর বাইরে যেগুলো আছে বা তোমাদের যেগুলো আছে, যে কোনো টাইপের কোশ্চেন ব্যাংক থাকতে পারে না, ওই কোশ্চেন ব্যাংকে তোমাদের প্রথম কাজ হবে এই যে প্যাটার্নে যে তোমাদের গুলো শিখিয়ে দিলাম বা গ্রামার থেকে শুরু করে যেগুলো শিখিয়ে দিলাম এই প্যাটার্ন যত কোশ্চেন আছে নিজেকে সলভ করবা। এবং যখন কোশ্চেন সলভ করবা, আমি আবারও বলছি, কোশ্চেন যখন সলভ করবা ওর নিচে যে এক্সপ্লেনেশন দেওয়া থাকে সেটা অবশ্যই করবা। বুঝতে পারছো? তাহলে তুমি দেখো যখন একটা কোশ্চেন যখন সলভ করবা তোমার চারটা অপশন থাকে, চারটা অপশনে ফার্স্ট অপশনটা কেন হয়নি, সেকেন্ড অপশনটা কেন হয়নি, থার্ড অপশনে কেন হয়নি এবং ফোর্থ অপশন কেন হয়েছে, এই প্রত্যেকটা চারটা কোশ্চেনে চারটা অপশনে যদি এক্সপ্লেনেশন পড়ো তাহলে কিন্তু তোমার চারটা কোশ্চেন পড়ার মতো হয়ে যাবে। ঠিক আছে? তো তোমরা অবশ্যই এইভাবে বলবা, তাহলে তুমি সহজভাবে বুঝতে পারবা। আচ্ছা কামরুন নাহার ইজ ওয়াচিং দেখাচ্ছে। তারপর নাসরিন আক্তার জি ভাই বুঝতে পেরেছি। শিমুল রেজা ভাইয়া
তো তোমার নাম ভাইয়া, তো আমি তো প্রথমেই পড়তে যে আমার দাঁত ভেঙে গেছে এমন একটা অবস্থা। সহজ নাম ইউজ করবো যাতে অনেক ইজি ভাবে ডাক দিতে পারি, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, তাহলে মোটামুটি আজকে আমাদের নাউন কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে? আমাদের রিটেন তোমরা জানো, তোমাদের সি এবং ডি ইউনিটে যারা খুলনা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করছো তাদের রিটেন নিয়ে কিন্তু আরো নেক্সট অনেক ক্লাস আসবে। তোমরা অবশ্যই আমাদের ক্লাসগুলো কন্টিনিউ করবা এবং প্রতিদিন যে টপিকটা পড়াবো এই টপিকটা এইগুলো ছাড়াও কিন্তু আরো অনেক কিছু থাকবে, তোমাদের আমরা পিডিএফ সহকারে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো এটা নিয়ে টেনশন নিও না। যারা এখনো আমাদের পেইড যে কোর্সটা আজকে থেকে শুরু হয়েছে, এটা কিন্তু আমাদের মোটামুটি প্রাইভেট গ্রুপে দেওয়ার কথা ছিল, বাট তারপরে কিন্তু আমরা অনেকের কথা চিন্তা করে, অনেকে দেখা যাচ্ছে অনেক ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেক বাজে থাকতে পারে, সো তাদের কথা চিন্তা করে আমরা কিছু কিছু ক্লাস এখানে ফ্রি করে দিয়েছি, ঠিক আছে? সো তোমরা এখনো যারা পেইড কোর্সে ভর্তি হও নাই, ফার্স্ট জয়েন করো আমাদের পেইড কোর্সে, কারণ অন্যান্য যে ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু প্রাইভেট গ্রুপে কন্ডাক্ট করা হবে। তো আজকে এ পর্যন্ত মোটামুটি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবা, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফিজ।